আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম নাইম আহমেদ। আজকে আমি তোমাদেরকে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু জিকে পড়াতে চাচ্ছিলাম। এখন মুক্তিযুদ্ধ ভিত্তিক জিকের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আহ, বহুত সমস্যা হয়। যেরকম মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সকল সিনেমা আছে, সেই সিনেমাগুলো যে সকল পরিচালক, সেই সিনেমাগুলো স্বল্প দৈর্ঘ্য নাকি প্রামাণ্য চলচ্চিত্র, নাকি সেগুলো হলো আহ অনেক অনেক দীর্ঘ দীর্ঘ চলচ্চিত্র, এগুলো মনে রাখতে খুব সমস্যা হয়। সেক্ষেত্রে আমি অ্যাডমিশন টাইমে কিছু ছন্দ এবং কিছু মনে রাখার টেকনিক বের করছিলাম। এখন সেগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চলচ্চিত্র রয়েছে, যেটি একটি প্রামাণ্য চলচ্চিত্র। এবং সেটি হলো, যেটির নাম হলো স্টপ জেনোসাইড। আর যেটি যেটি পরিচালক ছিলেন জহির রায়হান। স্টপ জেনোসাইড, জহির রায়হান, এটা মোটামুটি মনে থাকবে সবার। এখন এই দেখো, তারপরে এইগুলো হলো প্রথম, এই কোন চলচ্চিত্রগুলো প্রথম তৈরি করা হয়েছিল মুক্তিযুদ্ধের উপরে, সেইগুলো নিয়ে এখানে বলা হয়েছে। এখন প্রথম প্রামাণ্যচিত্র তৈরি করেছিলেন জহির রায়হান, স্টপ জেনোসাইড নাম। এখন দেখো, প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র যে তৈরি করেছিলেন তিনি হলো চাষী নজরুল ইসলাম, এবং সেই চলচ্চিত্রের নাম ছিল ওরা 11 জন। এখন একটা জিনিস দেখো, চাষী চাষী নজরুল ইসলাম। আচ্ছা, আমাদের যে বাংলাদেশের মিরপুর যে স্টেডিয়াম আছে, মিরপুর স্টেডিয়াম, সেখানে মানুষের ক্রিকেট খেলে, কিন্তু সবাই কি বলে, এটা ধান ক্ষেত বলে না? অনেকে অনেকে বলে যে ধান ক্ষেত। এখানে বল অতিরিক্ত স্পিন করে, শুধু বাংলাদেশি প্লেয়াররাই ভালো খেলতে পারে, বাইরে এসে সবাই ধরা খায়। সেজন্য তাহলে কি ধান ক্ষেত, মিরপুরের ধান ক্ষেত। আর ক্রিকেটে 11 জন খেলা করে, সেজন্য এটা চাষী নজরুল ইসলাম, চাষী হিসেবে তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, এটা তোমরা এইভাবে মনে রেখে, তারপরে স্বল্প দীর্ঘ সিনেমা আছে আগামী নামে। আগামী সিনেমাটা পরিচালক হলো, এটা হলো কিন্তু, এগুলো কিন্তু সব প্রথম মুক্তিযুদ্ধ চলচ্চিত্র। সেই জন্য প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র হলো মোর্শেদুল ইসলাম। এখন আমরা কি জানি, আমাদের জীবন খুব স্বল্প। আমাদের জীবন স্বল্প, পরবর্তীতে মারা যেতে হবে। সেই স্বল্প জীবনের পথে মৃত্যুই আছে। এখন এখানে দেখো, ওরা আগামীতে মারা যাব, অবশ্যই আগামীতে মারা যাবে, এবং স্বল্প জীবন। তাহলে এটা স্বল্প দৈর্ঘ্য, স্বল্প জীবন, আমাদের জীবন স্বল্প বলে আমরা এটা মনে রাখতে পারি, এটা স্বল্প দৈর্ঘ্য সিনেমা। এবং আগামীতে মারা যাবো, আগামী, এবং মারা যাবো দিয়ে মোর্শেদুল ইসলাম, তোমরা এখানে মনে রাখতে পারো। আমরা এখানে বানাইছিলাম বিভিন্ন ভাবে যাতে তাড়াতাড়ি মনে রাখা যায়। আচ্ছা, এরপরে আরো কিছু মুভি আছে, যেরকম এখানে দেখতে পাচ্ছ, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। এই মুভিগুলো, যে পূর্ণদৈর্ঘ্য মুভিগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলা যায়। এখন এই হাঙর নদী গ্রেনেড যে নামে যে মুভিটা আছে, আহ এই মুভিটা একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এখন আমরা যেগুলো বলবো, এগুলো সব পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এবার দেখো, চাষী নজরুল ইসলাম, আমরা কি জানি? আমাদের নজরুল ইসলাম ছিলেন আমাদের বিদ্রোহী কবি। এখন নজরুল ইসলাম বিদ্রোহী, বিদ্রোহ করতে কি লাগে? গ্রেনেড, বিভিন্ন জিনিসপত্র লাগে না? এখন সেই গ্রেনেড, তাহলে হাঙর নদী গ্রেনেড থেকে আমরা মনে রাখতে পারবো, আহ হাঙর নদী গ্রেনেড থেকে আমরা মনে রাখতে পারবো এটা হলো বিদ্রোহী কবি, বিদ্রোহ, সেজন্য নজরুল ইসলাম থাকবে সেই পরিচালকের নামে। তোমরা এটুকু মনে রাখলে যথেষ্ট। এরপর দেখো ধ্রুবতারা, ধ্রুবতারাও কিন্তু নজরুলের একটা লেখার মতন, নজরুল লেখার একটা নাম। সেহেতু তোমরা এখান থেকে মনে রাখতে পারবে যে ধ্রুবতারাও নজরুল ইসলাম। অর্থাৎ আমরা কি পড়লাম, যে হাঙর নদী গ্রেনেড এবং ধ্রুবতারা। গ্রেনেড হলো অনেকটা বিদ্রোহের সাউন্ড করে, এবং বিদ্রোহী কবি নজরুল ইসলাম, সেজন্য এর পরিচালক হবে নজরুল ইসলাম। আবার ধ্রুবতারা কাজী নজরুল ইসলামের একটা লেখা, সেক্ষেত্রে এটাও নজরুল ইসলাম, তোমরা মনে রাখতে পারবে। আচ্ছা, পরবর্তীতে আমরা তাহলে পরের স্লাইডে, পরের পেজে যাই। এখন এই দেখো, হুমায়ুন আহমেদের কিছু কিছু সিনেমা আছে, এগুলো সবাই জানে। সত্যি কথা বলতে এখানে কোনো ছন্দ আমার লাগে নাই। আগুনের পরশমণি, এটা সবাই জানে, এটা একটা হুমায়ুন আহমেদের খুব বিখ্যাত সিনেমা। আবার শ্যামল ছায়াটাও খুবই বিখ্যাত একটা সিনেমা। এই দুটিরই পরিচালক হলো হুমায়ুন আহমেদ, এবং এগুলো কিন্তু পূর্ণদৈর্ঘ্য সিনেমা। আচ্ছা, তারপরে এই নাসিরুদ্দিন ইউসুফ, ইউসুফ ইউসুফ হলো কি, আমরা জানি ইউসুফ হলো এই ডক্টর মোহাম্মদ ইউনুস। ইউনুস থেকে ইউসুফ মনে রাখা খুব সুবিধা না? এখন ইউনুস আমাদের মুক্তিযুদ্ধের সময় নিউজ লেটার নামে একটা পত্রিকায় কাজ করতেন, এবং তিনি সেখানে বাংলাদেশের নানা খবর দিতেন। এখন আমি এখানে তখন এই সময় মনে রাখছিলাম কি করে, যে ইউনিসের ওই খবরটা, ওই ইউনিসের ওই যে তথ্যটা আমি কিছুদিন আগে পড়ছিলাম। এর এর কিছু পৃষ্ঠা আগেই ছিল এই, যে ইউনুস এই পত্রিকায় কাজ করতেন এবং মুক্তিযুদ্ধ নিয়ে নানা রকম আহ কথাবার্তা তিনি লিখতেন। এখন আমরা কি জানি, ইউনুস অনেকটা আহ হালকা হালকা আমেরিকা ঘাসা না? আমেরিকা ঘাসে, এবং আমেরিকার লোকেরা কি হয়, খ্রিস্টান হয়। অর্থাৎ তারা কিসে মানে, যিশুতে মানে।
যিশু, এবং উনি যেহেতু 71-এর সময় ওই খবরের কাগজে কাজ করছে, তাহলে 71-এর যিশু, 71-এর যিশু নাসিরুদ্দিন ইউসুফ, ইউসুফ ইউনুস, আমি কাছাকাছি মনে রাখার মতো না আর কি। ইউসুফ থাকলে বুঝতে পারো, ইউনুস ইউসুফ মানে এরকমই আসবে, একেবারে যে ইউনুস ইউসুফ সব একসাথে আসবে এরকম আসার সম্ভাবনা খুবই। আচ্ছা, এরপর আছে গেরিলা। আমি একইভাবে মনে রাখছিলাম যে গেরিলা কি মুক্তিযুদ্ধের ভিত্তির একটা কারণ। সেক্ষেত্রে ইউনুস যেহেতু মুক্তিযুদ্ধের সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল, সে আমি তাকে এই গেরিলা ভাবে মনে রাখছিলাম যে ইউনুস গেরিলা, এভাবে। আচ্ছা, এরপরে বাঁধন হারা। বাঁধন হারারে আমি বাঁধন ছাড়া মনে রাখছিলাম। বাঁধন ছাড়া কারণ কি, আমরা এখানে দেখো এই যে এই মিন্টু নামটা আছে, এই যে পরিচালকের নাম মিন্টু, এই যে মিন্টু, আমরা আমরা কিন্তু সবাই বাংলা প্রথম পত্রে রেইনকোট গল্পটি পড়ছি, এবং খুবই সবার প্রিয় একটা গল্প হয় রেইনকোট। এই রেইনকোট গল্পে যে মিন্টু ছিল, সে মিন্টু কিন্তু অনেকটা বাঁধন ছাড়া, সে হলো কোনো আহ বাধা না মেনে সে মুক্তিযুদ্ধ জয়েন করছিল। এখন সেজন্য বাঁধন ছাড়া হলো মিন্টু, সেজন্য মিন্টু হলো বাঁধন ছাড়া, আমি এইভাবে মনে রাখছিলাম। বাঁধন ছাড়া, বাঁধন হারা মুভির যে পরিচালক হলো মিন্টু। তোমরা এইভাবে পড়তে পড়তে এক সময় তোমাদের আসল জিনিস মনে থাকবে, তখন হলো আর এত ছন্দ টন্দের দরকার হয় না শেষ পর্যন্ত, যদি পড়তে পড়তে এক এমন হয়ে যায় পড়ার সময়। আচ্ছা, তারপরে এই যে মিজানুর রহমান, 71-এর গেরিলা, এই জিনিসটা আমি এমনি মনে রাখছিলাম। তাও তোমরা নানাভাবে মনে রাখতে পারো যে 71-এর গেরিলা ভালো মানুষ, আমাদের মিজানুর রহমান আজহারি একটা অনেক ভালো মানুষ, সেইভাবে তোমরা মনে রাখতে পারো যাই চাও, কিন্তু এমনি মনে থাকবে 71-এর গেরিলা মিজানুর রহমান। আচ্ছা, 71-এর মা জননী। 71-এর মা জননী, তাহলে এটা হলো শাহ আলম কিরণ। এখন আমরা আমরা যখন ছোট ছিলাম তখন কিরণমালা নামে একটা সিরিয়াল হইতো। এখন ওই সিরিয়ালে কিরণের মা ছিল। কিরণমালা নাম শুনলে কেন মা মালা, কিরণ মালা, মা মা লাগে, সে তো 71-এর মা জননী কিরণ, কিরণ থাকবে তাতে, সেই পরিচালকের নামে কিরণ থাকবে। আচ্ছা, তাহলে আমরা 71-এ নিয়ে কি পড়লাম? 71-এর যিশু, 71-এর যিশু পড়লাম। 71-এর যিশু কিন্তু নাসিরুদ্দিন ইউসুফ, আমরা ইংলিশ দিয়ে মনে রাখছি। এখন 71-এর গেরিলা মিজানুর রহমান, তোমরা ভালো মানুষ হিসেবে গেরিলা, 71-এর গেরিলা ভালো মানুষ মিজানুর রহমান আজারি বলতে পারো। আচ্ছা, তারপরে 71-এ মা জননী, মা জননী কিরণ মালা শুনলে মার কথা মনে পড়ে, সেজন্য 71-এ মা জননী কিরণ থাকবে পরিচালকের নাম। আচ্ছা, এরপরে এই দেখো আরেকটা নাম আছে, আবার তোরা মানুষ হ। এই আবার তোরা মানুষ হয়, এই যে পরিচালক, এবং এখনো অনেকরা, এই পরিচালক দুজন, এই দুটো সিনেমার পরিচালক একজন, খান আতাউর রহমান। এখন আতাউর, আমি এটা মোটামুটি এখানে মনে রাখছিলাম, আতাউর, আ তা দিয়ে আবাদ তোরা, আবাদ তোরা মানুষ হয়। আর আতা উর, উর র দিয়ে হলো রাত, এখন অনেক, তোমরা পড়তে পড়তে মনে থাকবে না, আতাউর, আতাউরের ভিতরে আ তা দিয়ে আবাদ তোরা মানুষ হয়, এবং র দিয়ে রাত থাকবে, এখন অনেকটা। আচ্ছা, এরপর হলো ধীরে বহে মেঘনা, আলমগীর কবি, এই নামটা ভালো করে মনে রাখো। এই ধীরে বহে মেঘনা আলমগীর কবি, ধীরে বহে মেঘনা আহ সিনেমার পরিচালককে আলমগীর কবি। ধীরে বহে মেঘনা এগুলো কিন্তু পূর্ণদৈর্ঘ্য সিনেমা, আমি আগে বলছি আবারও বলতেছি, ধীরে বহে মেঘনা সিনেমাটির পরিচালক আলমগীর কবির, আলমগীর কবির। এখন এই জিনিসটা যদি তুমি মনে রাখো যে আলমগীর কবির ধীরে বহে মেঘনা সিনেমার পরিচালক। এখন আলমগীর কবিরের স্বল্প দৈর্ঘ্য সিনেমা, প্রামাণ্য চলচ্চিত্র অনেক কিছু আছে, আমি এখান থেকে দেখা দিচ্ছি সরাসরি। আলমগীর কবির, ধীরে বহে মেঘনা, ঠিক আছে। এরপরে এই দেখো এই সাইডে আরো আছে আলমগীর কবিরের কিছু সিনেমা। এই এই দেখো আলমগীর কবির, আলমগীর কবির, আলমগীর কবির লিবারেশন ফাইটার্স, লিবারেশন ফাইটার্স। আর এগুলো প্রামাণ্য চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র সাধারণত মনে করো ইংলিশ নাম বা কাঠখোট্টা নামটাই এগুলো প্রামাণ্য চলচ্চিত্র হয়। যদি শোনে যে এটা কোন সিনেমা, তুমি নাম শুনলে মোটামুটি বুঝতে পারবে যে এটা প্রামাণ্য নাকি পূর্ণদৈর্ঘ্য, এরকম বুঝতে পারবা আর কি। এখন আলমগীর কবিরের আমরা কি দেখলাম একটুখানি আগে, দেখলাম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছিল ধীরে বহে মেঘনা। এখন ধীরে বহে মেঘনা এবং তার আরো দুইটা প্রামাণ্য চলচ্চিত্র হলো লিবারেশন ফাইটার্স এবং এক সাগর রক্তের বিনিময়। এখন আহ মেঘনা ধীরে বয়, ধীরে বয় কেন? যদি পানি বইতো তাহলে কিন্তু সে ধীরে বইতো না, এখন রক্ত সান্দ্রতা তো পানির চেয়ে বেশি, এখন তাহলে রক্তটা ঘন বেশি, অর্থাৎ রক্ত বইতে ধীরে হয়, সেজন্য রক্ত বচ্ছে, রক্ত বচ্ছে মেঘনায়, রক্ত বচ্ছে সেজন্য ধীরে বয় মেঘনা। এখন এই রক্ত বচ্ছে সেজন্য এক সাগর রক্তে, এই রক্তের বিনিময়ে রক্ত একটা থাকবে তার প্রামাণ্য চলচ্চিত্র। তাহলে কে রক্ত কি ধীরে বয় মেঘনা, মেঘনা কেন ধীরে বয়, রক্ত বয় বলে, রক্ত বয় তাহলে রক্ত কি আলমগীর কবির, সেজন্য এক সাগর রক্তের বিনিময়ে চলচ্চিত্রের পরিচালক আলমগীর কবির। আবার এই এক সাগর রক্তের বিনিময়ে আমরা কি পাই, আমরা হলো স্বাধীনতা পাই। স্বাধীনতা করছেন কেন, লিবারেশন ফাইটার্স করছেন, এই জন্য এই লিবারেশন ফাইটার্স হলো তাহলে আলমগীর কবির। এইভাবে তোমরা মনে রাখতে পারো, এই তিনটা একসাথে বললাম, তাহলে কি ধীরে বয় মেঘনা,
লিবারেশন ফাইটার্স 100 জন রক্তের বিনিময়ে আলমগীর পাবে। ঠিক আছে। আচ্ছা, আমরা আবার আগের জায়গায় ফিরে যাই যেখানে আমরা ছিলাম। এখন দেখো, আর আবার এখানে আছে তানভীর মোকাম্মেল। তানভীর মোকাম্মেল পরিচালকের বেশ কিছু মুভি আমাদের এখানে আছে যেগুলো মনে রাখতে হবে। এই মুভির মধ্যে আছে, নাম আছে নদীর নাম মধুমতি, জীবন ঢুলি। আর এনার এই দুটো মুভি হলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নদীর নাম মধুমতি, জীবন ঢুলি, এগুলো এটা মুখস্থ রাখতে হবে। এটা আমি কিছু বানাই না, আমার এমনি মনে থাকতো। নদীর নাম মধুমতি, আর হলো জীবন ঢুলি তানভীর মোকাম্মেলের পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এখন দেখো, তানভীর মোকাম্মেলের কিছু স্বল্পদৈর্ঘ্য সিনেমাও আছে। তানভীর মোকাম্মেলের স্বল্পদৈর্ঘ্য সিনেমা হলো হুলিয়া। এই যে হুলিয়া, হুলিয়া হলো তানভীর মোকাম্মেলের স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এখন এই স্বল্পদৈর্ঘ্য সিনেমার মধ্যে সবগুলো মনে রাখা লাগে না। এই যে আমার এখানে দেখছো যে দাগানো কিছু, এতগুলো কিন্তু পড়া যাবে না, মেডিকেলে অনেক পড়াশোনা। কম্প্যাক্ট করে কনসাইজ করে নিয়ে আসতে হবে। এখন আমি একটা স্যারের কাছে পড়তাম, জিকে এবং ইংলিশ, সেই স্যার আমার এগুলো দাগাই দিয়েছিলাম, সেগুলো পড়াচ্ছি। এর বাইরে যেগুলো আছে সেগুলো পড়া দরকার নেই, ওগুলো অনেক আনইম্পর্টেন্ট। এখন এটা মেনলি বিসিএস এর বই, তো বিসিএস এ অনেক কিছু পড়া লাগে কিন্তু মেডিকেল অতটা পড়া লাগে না। যাই হোক, এই হুলিয়া, হুলিয়া হলো আহ এই তানভীর মোকাম্মেলের স্বল্পদৈর্ঘ্য সিনেমা। আর তানভীর মোকাম্মেলের পূর্ণদৈর্ঘ্য সিনেমা কি আছে? দুইটা আছে, নদীর নাম মধুমতি, জীবন ঢুলি। তুমি একটা জিনিস মনে রাখতে পারে, এটা স্বল্পদৈর্ঘ্য না পূর্ণদৈর্ঘ্য, এটা ঝামেলা হতে পারে। এখন দেখো, নদী, নদী, নদী কিন্তু অনেক বড়, এটা পূর্ণদৈর্ঘ্য। জীবন ঢুলি, জীবন একটা বৃহৎ, জীবন কিন্তু বেশ বৃহৎ, সেহেতু এটা পূর্ণদৈর্ঘ্য। তানভীর মোকাম্মেল এই দুটা। কিন্তু তার মধ্যে স্বল্পদৈর্ঘ্য হুলিয়া, হুলিয়া জারি করে, হুলিয়া জারি করে একটা কাগজে হুলিয়া জারি করে, ধরো একটা নোটিশ দিল, নোটিশ জিনিসটা ছোট না, তাহলে ওটা স্বল্প দৈর্ঘ্যের মধ্যে তোমরা মনে রাখতে হবে যে তানভীর মোকাম্মেলের স্বল্প দৈর্ঘ্য মুভি হলো আহ হুলিয়া। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি মনে রাখলাম, এবং স্বল্প দৈর্ঘ্যের মধ্যে মোটামুটি এই কয়টা মনে রাখলেই যথেষ্ট, যে হুলিয়া, সূচনা এবং একাত্তরের মিছিল। হুলিয়া, সূচনা এবং একাত্তরের মিছিল, হুলিয়া, সূচনা এবং একাত্তরের মিছিল। আমি তোমাদের সূচনা জিনিসটা মনে রাখার একটা টেকনিক দিচ্ছি, একটুখানি দাঁড়াও। আহ, আচ্ছা, আমার বন্ধু রাশেদ ছিল না, আমার বন্ধু রাশেদ, এই তো, হ্যাঁ ঠিক আছে। এরপর দেখো, আমার বন্ধু রাশেদ। আমার বন্ধু রাশেদ মোটামুটি কিন্তু আমরা সবাই পড়েছি, এবং এই মুভিটা অনেকে দেখছে। আমরা ছোটবেলায় কিন্তু চ্যানেল আইতে, বিটিভিতে এই মুভিগুলো খুবই হইতো। জাফর ইকবাল স্যারের লেখা। এখন আমার বন্ধু রাশেদের লাস্টে কি হয় আমার মতে, সবাই মোটামুটি এই মুভিটা দেখছে, এবং আমি মাপ চাচ্ছি যারা দেখে নাই। আমি একটা স্পয়লার দেবো, এই আমার বন্ধু রাশেদের লাস্টে রাশেদ মারা যায়। এখন রাশেদ মারা যায়, মারা দিয়ে মোর্শেদুল ইসলাম। তোমরা রাশেদ মারা যায় সেজন্য তোমরা মনে রাখতে পারবা আমার বন্ধু রাশেদ, রাশেদ মারা যায় সেজন্য আমার বন্ধু রাশেদের পরিচালক কে মোর্শেদুল ইসলাম। এখন দেখো, মোর্শেদুল ইসলাম মারা যায়, কিন্তু রাশেদ মারা যেয়ে নতুন বাংলাদেশের সূচনা করে। রাশেদ মারা যাওয়ায় আমাদের নতুন বাংলাদেশের সূচনা একটা শুরু হয় আর কি। তাহলে সূচনা, সূচনা তাহলে কে? আমার বন্ধু রাশেদ ছিল, মারা যায় মোর্শেদুল ইসলাম, তাহলে সূচনাকে নতুন সূচনা করে, তাহলে মোর্শেদুল ইসলাম। সেক্ষেত্রে সূচনার যে ডিরেক্টর তিনিও হলো মোর্শেদুল ইসলাম। দেখছো, এখানে কিন্তু আমরা মোটামুটি একটা একটা ধাঁচে চলে আসি। আমরা এগুলো বানানোর সময় এত মজা করছিলাম যে আমরা দুজন মিলে বানাইছিলাম, এসব কোথাও আগে দেখি নাই। যাই হোক, এরপর আছে দেখো একাত্তরের মিছিল। একাত্তরের মিছিল, আমরা কি জানি, একাত্তরে যখন মিছিলে যেত তখন কিন্তু খুবই একদম রিস্কে থাকতো আমাদের। যারা ছাত্র জনতা যারাই মিছিলে যেত খুবই রিস্কে থাকতো। এখন তারা এক পা কবরে দিয়ে বলা বলা যায় যে এক পা কবরে দিয়ে তারা মিছিল করতো। এখন সেক্ষেত্রে, ও সরি, আমি আবার এই সাইডে চলে আসলাম। উম, আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, একটু সমস্যা হয়েছিল, সমস্যা নেই আর। এটা যে বুঝলাম তো, সূচনা আমার বন্ধু রাশেদ, রাশেদ মারা যায় তাই মোর্শেদুল ইসলাম, রাশেদ মারা গিয়ে নতুন বাংলাদেশের সূচনা করে, সেজন্য সূচনা মোর্শেদুল ইসলাম। ঠিক আছে। এরপর একাত্তরের মিছিল, তাহলে একাত্তরের মিছিলে আমরা হলো যারা ছাত্র জনতা মিছিল করতে যেত তারা হলো এক পা কবরে দিয়ে মিছিল করতে যেত, অর্থাৎ তারা
যে বেঁচে ফিরবে সেটা তারা নিশ্চয়তা নিয়ে যেতে পারতো না, সেহেতু কবর, কবর থেকে কবরই, কবর থেকে কবরই, কবরই সারোয়ার হলো 71 মিছিলের আহ পরিচালক। এখন যে স্বল্প দৈর্ঘ্য যে তিনটা, এই তিনটা তুমি আলাদাভাবে মনে রাখবে, এবং পরিচালকের কি করে মনে রাখতে হবে তুমি বলেই দিলাম। আচ্ছা, আশা করি ভালো লাগতেছে, আমার তো খুব ভালো লাগতেছে পড়াইতে, প্রথমবার পড়াচ্ছি। আচ্ছা যাই হোক, আমরা এই দুটো কিন্তু একটুখানি আগে বললাম যে আলমগীর কবির ছিল ধীরবর মেঘনার পরিচালক পূর্ণ দৈর্ঘ্যতে, প্রামাণ্য চলচ্চিত্র নাম একটু ইংলিশ টাইপ হয়, একটু ওই ওই টাইপ নাম হয়, দেখলে বোঝা যায়। আর মেঘনা ধীরবয় রক্তবয় বলে, রক্ত, রক্তবয় বলে রক্ত, তাহলে এক সাগর রক্তের বিনিময়ে হলো তার লেখা। আচ্ছা, একটু সমস্যা হয়েছিল, সেজন্য আমরা একটু আমি একটু রেকর্ড পজ করে গেছিলাম, আবার আমি আবার শুরু করতেছি স্ক্রিন শেয়ার করে। আচ্ছা, তাহলে তাহলে আমরা এখন দেখলাম যে আলমগীর কবির ধীরবয় মেঘনা আমরা এই দুটো আগেই পড়ছি, সেটা আমরা জানি। এখন দেখো স্মৃতি একাত্তর নামের ভিতরে একটা কেমন একটা আছে না, প্রামাণ্য চলচ্চিত্র ডকুমেন্টারি, এটাই স্মৃতি একাত্তর। স্মৃতি একাত্তর কোনো মুভির নাম দিলে ভালো লাগবে, অতটা ভালো লাগবে। তো তানভীর মোকাম্মেল, এটা কিন্তু তানভীর মোকাম্মেল পরিচালনা করছিল। এখন তানভীর মোকাম্মেল আগে আমরা কিছু যা পড়েছি, আমি ওইগুলো আবার একটু বলতেছি। এগুলো বারবার বারবার দেখতে থাকলে মনে মনে থাকবে। আমরা কি দেখছিলাম, স্বল্পদৈর্ঘ্য সিনেমা ছিল তানভীর মোকাম্মেলের আহ হুলিয়া, এবং পূর্ণদৈর্ঘ্য সিনেমা ছিল তানভীর মোকাম্মেলের নদীর নাম, অনুভূতি এবং জীবন। এবং তানভীর মোকাম্মেলেরই প্রামাণ্য চলচ্চিত্র হলো আহ স্মৃতি একাত্তর, এটা মনে রাখলে হচ্ছে। এখন পলাশী থেকে ধানমন্ডি, আব্দুল গফফার চৌধুরী। আব্দুল গফফার চৌধুরী অনেক আগের মানুষ, আমরা এটা জানি, কারণ উনি হলো আমার ভাই রক্তে রাঙানের গানের সুরকার নাকি, দেখি কি একটা ছিল, আমার খেয়াল নেই এখন মোটামুটি। কিন্তু পলাশী থেকে ধানমন্ডি নামের ভিতরে একটা প্রাচীন প্রাচীন ভাব আছে। আর পলাশী পলাশী বললেই পলাশীর পরে ইংরেজ শাসন, ইংরেজ শাসনের পরে আমাদের আহ ইংরেজ শাসনের পরে আমাদের তো এই যে বায়ান্নর ভাষা আন্দোলন আসে, সেহেতু আমি এখান থেকে আমার মনে থাকতো যে পলাশী থেকে ধানমন্ডি বললেই আব্দুল গফফার চৌধুরী হয়। আচ্ছা, তারপরে এই যে দেখো রিফিউজি একাত্তর, এই যে একটা প্রামাণ্য চলচ্চিত্র। এখন রিফিউজি একাত্তর নাম দেখলে বোঝা যাচ্ছে প্রামাণ্য চলচ্চিত্র, সেটা কিন্তু সেটা ব্যাপার না। এখন যে পরিচালক, আমরা রিফিউজিদের প্রতি কি হোক বিনয়ী হোক, আমরা যারা রিফিউজি, আমাদের যারা আমাদের দেশে রোহিঙ্গা যারা রিফিউজি আছে, তাদের প্রতি আমাদের বিনয়ী হওয়া উচিত। তাদের খুব, সেটা অনেকে গালি হিসেবে দেয়, কিন্তু সেটা করা উচিত না। এখন যে রিফিউজি, তাদের প্রতি আমাদের বিনয়ী হতে হবে। তাহলে রিফিউজি একাত্তরের যে পরিচালক, তার নাম কি, বিনয় রায়। এভাবে মনে রাখবেন। আচ্ছা, এগুলো মনে রাখার দরকার নেই, যেগুলো শুধুমাত্র দাগানো আছে এখানে, সেগুলো পড়লে তোমাদের যথেষ্ট। আমি তোমাদের যদি লাগে, তাহলে যদি কেউ আমাকে চাও, আমি তাহলে তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর আছে টিয়ার্স অফ ফায়ার। এই টিয়ার্স অফ ফায়ার এইখানে এটা একটা ইংলিশ নাম, প্রামাণ্য চলচ্চিত্র। এরকম এইভাবে আমি মনে রাখতাম যে ইংলিশ নাম হলে প্রামাণ্য চলচ্চিত্র। যাই হোক, কিন্তু এই যে সেন্টুরাই, আমরা সেন্টি খাই কেন? সেন্টি খেয়ে আমরা খুব দুঃখ পাই, দুঃখ পেয়ে, দুঃখ পেলে টিয়ার্স পাই। কিন্তু সেন্টুরাই টিয়ার্স অফ ফায়ার, বুঝছো? ডেডলাইন বাংলাদেশ, ব্রেন ট্যাগ। ডেডলাইন বাংলাদেশ, আমি এইভাবে মনে রাখতাম যে ব্রেন, ব্রেন ডেড, ব্রেন ডেড, ব্রেন ডেড, তাহলে ব্রেন ট্যাগ, ডেডলাইন বাংলাদেশ। আচ্ছা, এই পর্যন্তই ছিল মোটামুটি। সিনেমা এই করা পড়লেই যথেষ্ট হয়। তোমরা যদি পড়তে চাও বাকিগুলো পড়তে পারো, কিন্তু আমি বলবো সেটা বেশি বেশি হয়ে যায়, এইগুলোটাই অনেক, এতগুলো হয়তো কেউ পড়ে না। তো যাই হোক, আহ কেমন লাগলো বলবে তোমরা। যদি ক্লাস ভালো লাগে, তাহলে পরবর্তীতে আমার কাছে আরো আরো কিছু টেকনিক আছে আমি বানিয়েছিলাম, সেগুলো আমি শেয়ার করবো। আশা করি ভালো লাগছে। ধন্যবাদ সবাই। কয়েকটা সিনেমার নাম বলতে ভুলে গিয়েছিলাম, সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আমার খেয়ালে ছিল না। আচ্ছা, সেই সিনেমাগুলো হলো এই এই যে নিচের এইগুলো, গেল আলোর মিছিল। এই যে আলোর মিছিল, আলোর মিছিল সিনেমাটা আমরা এখানে কি মনে রাখতে পারি, যে আলোর মিছিল, আলো মিছিল, এটা আমরা জানি আলোর প্রদীপ আছে না, প্রদীপ। এখন আমরা তো জানি হিন্দু সম্প্রদায় তাদের বিভিন্ন পূজা অর্চনায় প্রদীপ দেয়। এখন নারায়ণ কি, নারায়ণটা একটা হিন্দু সম্প্রদায়ের একটা দেবতা। এখন তাহলে আমরা কি নারায়ণকে প্রদীপ দিই। তাহলে এখান থেকে আমরা কি মনে রাখতে পারি, যে আলোর মিছিলের, আলোর মিছিল সিনেমাটির, এগুলো কিন্তু পূর্ণদৈর্ঘ্য সিনেমা। আলোর মিছিল সিনেমাটির ডিরেক্টর অর্থাৎ পরিচালক হলো নারায়ণ, নারায়ণ ঘোষমিতা। নারায়ণ মনে রাখলে মনে মনে দেখতেছে। আচ্ছা, তারপরে আর আর কয়েকটা বলা হয়নি, যে জয়যাত্রা, জয়যাত্রা এবং স্ফুলিঙ্গ। তৌকির আহমেদ কিন্তু খুব ফেমাস একটা ডিরেক্টর, বর্তমানে এখন চেনা একটা নাম, তৌকির আহমেদ।
এখন এই জয়যাত্রা এবং স্ফুলিঙ্গ কিন্তু তৌকির আহমেদের নির্মাণ করা একটা সিনেমা। আবার এই যে হৃদয় একাত্তর, এই নামটা আহ আহ অনেকে অনেক দল ফলো করতে পারে, কিন্তু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসেন্টলি যে ভিসি হয়েছে, সরি ভিপি হয়েছে, ভিপি তিনি হলো সাদিক কায়েম। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের আহ হৃদয়ে সাদিক কায়েম, তোমরা এইভাবে মনে রাখতে পারো, এখানে সাদেক আছে, সাদেক, হৃদয় একাত্তর হলো সাদেক, সাদিক কায়েম সাদেক, এখান থেকে মনে রাখতে হবে হৃদয় একাত্তরের পরিচালক হলো সাদেক। এটা কিন্তু পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এই কয়টা বাকি ছিল আমি বলে দিলাম। ধন্যবাদ সবাইকে, যাই এবার।